আসসালামু আলাইকুম। ছোটবেলায় জিনের গল্প অনেক শুনেছি জিনেরাও মানুষের রূপে মানুষের সাথে অনেক সময় বসবাস করে। কাউকে পছন্দ হলে আশেক জিনেরা নাকি তাদের সাথে দুনিয়ায় নিয়ে যায়। কিন্তু কি হয় যখন একটি ছেলে সত্যি সত্যি একটি আশেক জিনের প্রেমে পড়ে? সবকিছু জেনেও জিন ও মানুষের মধ্যে কি সম্পর্ক হতে পারে? এমনই এক কাহিনী নিয়ে আমাদের আজকের মুভি আশিক। তো চলুন আর স্পয়লার না বাড়িয়ে চলে যাই মুভির গল্পে। মুভির কাহিনী শুরু হয় লন্ডন থেকে। একটি ক্যাফের বাইরে রনি ও আদি নামের দুই বন্ধুকে দেখানো হয়। রনির জব চলে যাওয়ায় তার আর্থিক অবস্থা ভালো যাচ্ছিল না। এই জন্য তার গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কাও তার সাথে ব্রেকআপ করে চলে গেছে। রনি আজ আদির কাছে এসেছে কিছু টাকা ধার নিতে। তার মানসিক অবস্থাও ভালো ছিল না। এজন্য আদি রনিকে বলে 1 মাস হয়ে গেছে তোর ব্রেকআপের, এবার তো তাকে ভুলে মুভ অন করবি। রনি বলে আমি প্রিয়াঙ্কাকে ভুলতে পারছি না। আদি বলে একটি মেয়েকে ভোলার সব থেকে ভালো উপায় হচ্ছে আরেকটি মেয়ের সাথে প্রেম করা, নতুন কাউকে খুঁজে নে। রনি বলে এসব কথা বাদ দে তো, আমার কিছু টাকা প্রয়োজন, ধার দিতে পারবি কিনা বল। আদি বলে আরে টেনশন করিস না, টাকার ব্যবস্থা হয়ে যাবে, চল তোকে একজনের সাথে দেখা করাই। এরপর রনি ও আদি ক্যাফের ভেতরে আসে। ক্যাফের ভিতরে গিয়ে রনি দেখে যে আদি তাকে তাদের পুরনো বন্ধু সামিরের সাথে দেখা করাতে নিয়ে এসেছে। কিছু বছর আগে কোনো একটা বিষয় নিয়ে রনি ও সামিরের মধ্যে ঝগড়া হয়েছিল। এরপর থেকে রনি ও সামিরের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। সামিরকে দেখে রনি সেখান থেকে চলে যেতে চাইলে আদি তাকে আটকায়। আদি মূলত সামির ও রনিকে মিলিয়ে দিতে এখানে নিয়ে এসেছে। রনিরও টাকার ইমার্জেন্সি প্রয়োজন ছিল, এই জন্য সে এক প্রকার বাধ্য হয়ে বসে থাকে। ঠিক ওই সময় রনি দেখে যে তার এক্স গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কা তার নতুন বয়ফ্রেন্ড নিয়ে ডেট করতে এই ক্যাফেতে এসেছে। এটি দেখে রনি আর এক মুহূর্ত দেরি না করে ক্যাফে থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে সে একটি সিগারেট ধরায়। ওই সময় সামান্য দূরে সে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে ইন্ডিয়ান মনে হয় সে মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে কোনো সমস্যায় পড়েছে কিনা। মেয়েটি তাকে বলে যে আমার রুমমেটের জন্য অপেক্ষা করছি, তার এখানে গাড়ি নিয়ে আসার কথা, 3 ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো সে আসছে না, আর এখন তার ফোনটাও সুইচ অফ বলছে। রনি বলে আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? মেয়েটি বলে না, ঠিক আছে। এরপর রনি সেখান থেকে চলে যেতে চাইলে সে খেয়াল করে দেখে যে কাছে কিছু ছেলে দাঁড়িয়ে আছে মেয়েটির উপর নজর রাখতে। এই জন্য সে আবারও মেয়েটির কাছে ফিরে যায়। সে মেয়েটিকে বলে আপনার এখানে একা দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, বিপদ হতে পারে, পাশে আমার বাসা, আপনি চাইলে আমার বাসায় অপেক্ষা করতে পারেন, আপনার রুমমেট চলে আসলে আপনাকে এগিয়ে দেব। মেয়েটি প্রথমে কিছুটা ইতস্তত করলো, অবস্থার সুবিধা নয় দেখে সে রনির সাথে রনির বাসায় যেতে রাজি হয়। ওই সময় রনি নিজের পরিচয় দিয়ে বলে আমার নাম রনি, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মেয়েটি শুধু বলে তার নাম ল্যাল। রনি ল্যালকে নিয়ে গাড়িতে ওঠার সময় প্রিয়াঙ্কা তাদের দেখতে পায়। তার চোখে মুখে আমরা অনেক রাগ দেখতে পাই। যাই হোক, রনি ল্যালকে নিয়ে তার বাসায় আসে। বাসায় এসে রনি ল্যালকে চা বা কফি অফার করে, কিন্তু ল্যাল তাকে বলে যে তার শুধু 1 গ্লাস গরম পানি হলেই হবে। এতে রনি অনেক অবাক হয়। এরপর রনি ল্যালকে জিজ্ঞেস করে তার ইন্ডিয়া ছেড়ে লন্ডন আসার কারণ কি। ল্যাল বলে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পর মুভ অন করার জন্য সে নিজের শহর ছেড়ে লন্ডন চলে এসেছে। এটি শুনে রনি বলে সবার গল্পই দেখছি একই রকম, 1 মাস আগে আমারও ব্রেকআপ হয়েছে। সে টেবিলে থাকা প্রিয়াঙ্কার ছবি দেখিয়ে বলে আমার সাথে রিলেশনে থাকার পরও সে অন্য ছেলেদের সাথে ডেট করত, আর আমি তাকে এসব বলার পর সে উল্টো আমার সাথে রাগ দেখিয়ে চলে গেছে। ল্যাল বলে হয়তো তুমি তাকে ভুল বুঝেছো। রনি বলে না, আজও আমি তাকে ক্যাফেতে সেই ছেলের সাথে দেখেছি। এরপর রনি নিজের অজান্তেই পুরনো কিছু স্মৃতি মনে পড়তে থাকে। যেদিন তার ও প্রিয়াঙ্কার ব্রেকআপ হয়েছিল সেদিন প্রিয়াঙ্কা তার উপর রাগে অনেক চিৎকার করছিল। তাদের বাসা ভাড়া, টেলিফোন বিল সবকিছু প্রিয়াঙ্কাকেই দিতে হতো, কারণ রনি চাকরি হারিয়ে এখন বেকার। রনি প্রিয়াঙ্কাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে সব টাকা পরিশোধ করে দেবে, কিন্তু প্রিয়াঙ্কা তার কোনো কথা না শুনে ব্রেকআপ করে চলে যায়। যাওয়ার আগে সে রনিকে আরো বলে যায় যে আজকের পর থেকে সে রনিকে শান্তিতে থাকতে দেবে না। প্রিয়াঙ্কা চলে যাওয়ার পর সত্যি সত্যি তার আর্থিক ও মানসিক অবস্থা আরো খারাপ হতে থাকে। তার বারবার মনে হতে থাকে যে তার সাথে যা যা ঘটছে তা তার সাথে আগেও একবার ঘটেছে। যাই হোক, রনি পাক্কা 2 মিনিট এসব স্মৃতি ভাবতে ভাবতে অবচেতন হয়ে যায়। তার হুঁশ ফিরে ল্যালের ডাকে। ল্যাল তাকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা, কারণ সে 2 মিনিট ধরে ল্যালের দিকে তাকিয়েই ছিল। রনি ল্যালকে সরি বলে। ল্যাল তখন বলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমার রুমমেট ফোন করেছিল, সে বাহিরে অপেক্ষা করছে। রনি মনে করে ল্যাল তার দিকে এভাবে তাকিয়ে থাকায় সে মাইন্ড করেছে, এজন্য সে আবারও ল্যালকে সরি বলে। কিন্তু ল্যাল তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যায়। ল্যাল চলে যাবার পর রনি দেখে যে সে তার পার্সটি ফেলে গিয়েছে, এজন্য সে পার্সটি নিয়ে দ্রুত বাহিরে আসে, কিন্তু ল্যাল ততক্ষণে চলে গিয়েছে।
পরের সিনে আমরা দেখি যে প্রিয়াঙ্কা রনি ও লেলকে একসাথে দেখে অনেক কষ্ট পায়। সে তার বাসায় বসে কান্না করতে থাকে। এদিকে রনি লেলকে পার্স ফেরত দিতে না পেরে আবারও বাসায় ফিরে আসে। সে ওয়াশরুমে যায় হালকা হতে, তখনই সে পাশের রুম থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায়। সে ধীরে ধীরে সে রুমের কাছে যায়। সে সেখানে কাউকে দেখতে পায় না ঠিকই, কিন্তু আমরা সেই রুমে অশরীরী কারো উপস্থিতি টের পাই। যাই হোক, পরদিন সকালে রনির যখন ঘুম ভাঙে সে দেখে যে তার পায়ে ও শরীরে লাল লাল ছোপ ছোপ দাগ হয়ে আছে। সে বুঝতে পারছিল না যে এসব কি করে হলো। ওই সময় তার কাছে সামিরের ফোন আসে। সামির তাকে বলে যে সে 1 সপ্তাহের জন্য ইন্ডিয়া যাচ্ছে, সে তাকে 1000 পাউন্ড ধার দিতে পারবে। রনি যেন এয়ারপোর্টে এসে টাকাটা নিয়ে যায়। এটি শুনে রনি অনেক খুশি হয়, কারণ তার টাকাটা এখন খুবই প্রয়োজন ছিল। সে সামিরকে জিজ্ঞেস করে যে তার ফ্লাইট কয়টায়। সামির বলতেই যাবে, কিন্তু তখনই কিছু একটা দেখে ভয়ে তার হাত থেকে ফোনটি মাটিতে পড়ে যায়। তখন আমরা দেখি যে একটি ছোট ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। এর কেউ নয় বরং সামিরের ছোটবেলার লোক। কিন্তু একটু পরে সে বুঝতে পারে যে এটি তার মনের ভ্রম। সে প্রায় প্রায় তার কৈশোরের নিজের অবয়ব দেখতে পায়। তার কারণ আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, রনি বেরিয়ে পড়ে এয়ারপোর্টে গিয়ে সামিরের সাথে দেখা করার জন্য। সে গাড়ির কাছে এসে দেখে যে গাড়ির দরজার কাছে কে যেন 3টি নখের আঁচড় কেটে দিয়েছে। সে বুঝতে পারছিল না যে এটি কে করেছে। সে এসব ইগনোর করে গাড়িতে গিয়ে বসে, কিন্তু গাড়িতে বসা মাত্রই রনির প্রচন্ড ঘুম পায়। নিজের অজান্তেই তার 2 চোখের পাতা বন্ধ হয়ে যায়। রনি গাড়িতেই ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙে ফোনের ভাইব্রেশনের আওয়াজে। রনি দেখে যে চারদিকে অন্ধকার, অর্থাৎ এখন রাত হয়ে গিয়েছে। সে বুঝতে পারছিল না যে সকাল থেকে রাত পর্যন্ত সে গাড়িতে বসে কিভাবে ঘুমালো। ফোন করেছিল আদি রনিকে বলে, তুই কোথায়? সামির তোকে কতবার ফোন দিয়েছে? সারাদিন তোর জন্য অপেক্ষা করে সামির ইন্ডিয়া চলে গেছে। তুই ঠিক আছিস তো? আমি তোর বাসায় আসবো? রনি আদিকে বলে, আমি ঠিক আছি, আসতে হবে না। ওই সময় শুধু রনির কানে শুধু প্রিয়াঙ্কার শেষ কথাগুলোই বাজছিল, যে আমি তোকে শান্তিতে থাকতে দেব না। রনি মনে করে যে এইসব প্রিয়াঙ্কারই কাজ। সে যখন গাড়ি থেকে নেমে তার বাসার কাছে আসে, সে দেখে যে বাসার দরজার সামনে লেল দাঁড়িয়ে আছে। আসলে সে তার রেখে যাওয়া পার্সটি নিতে এসেছে। রনি গতরাতে লেলের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকার জন্য তাকে আবারও সরি বলে। সে লেলকে ভিতরে আসতে বলে, কিন্তু লেল বলে, আমাকে শুধু পার্সটা দিয়ে দাও, আজ ভেতরে আসবো না। কিন্তু রনির জোড়াজুড়িতে লেল রনির বাসার ভেতরে আসে। দূর থেকে প্রিয়াঙ্কা তাদের একসাথে বাসার ভেতরে যেতে দেখে অনেক কষ্ট পায়। বাসার ভেতরে এসে তারা দুজনে ড্রিঙ্ক করতে করতে রনি লেলকে বলে, কিছুদিন ধরে তার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। তার শরীরে লাল লাল দাগ দেখা যাচ্ছে। সে বুঝতে পারছে না যে সব কি করে হচ্ছে। লেল হাসতে হাসতে বলে, প্রিয়াঙ্কা তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করছে না তো? রনি বলে, আরে না, আমি এসব বিশ্বাস করি না। এক কথায় 2 কথায় তারা অনেক ক্লোজ হয়ে যায়, একে অন্যকে কিস করে। তারা বুঝতে পারছিল যে তারা একে অন্যকে ভালোবাসতে শুরু করেছে। এখান থেকে রনি ও লেলের মধ্যে লাভ স্টোরি শুরু হয়। একদিন রনি ও লেল তার বাড়িতে বসে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রনি কিছুর আওয়াজে ঘুম থেকে জেগে ওঠে। তার মনে হয় যেন তার ঘরে সবকিছু সামান্য নড়ে উঠেছে। হঠাৎ তার সামনে থাকা একটি ড্রয়ার আপনা আপনি খুলে আবার বন্ধ হয়ে যায়। এই দেশে অনেক ভয় পেয়ে যায়। লেলও ওই সময় জেগে যায়। সে রনিকে বলে যে তাকে এখন বাসায় ফিরে যেতে হবে, সকালে তার অনেক কাজ আছে। লেল চলে গেলে রনি বাড়িতে একা হয়ে যায়। হঠাৎ আবারও সেই ড্রয়ারটি আপনা আপনি খুলে আবার বন্ধ হয়ে যায়। এতে ভয় পেয়ে রনি বাড়ির বাইরে চলে আসে। বাইরে এসে সে যখন বাড়ির 2য় তলার জানালার দিকে তাকায়, সে সেখানে স্পষ্ট কোনো মেয়ের অবয়বকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু চোখ মুছে আবার যখন সে জানালার দিকে তাকায়, তখন সেখানে কাউকেই দেখতে পায় না। এরপর রনি ভয়ে ভয়ে বাড়ির ভেতরে যায়। দোতলার সেই রুমে গিয়ে রনি কাউকেই দেখতে পায় না। রনি সেই ড্রয়ারের কাছে যায়। এই ড্রয়ারে প্রিয়াঙ্কার কিছু জিনিসপত্র রাখা ছিল। সেগুলো বের করার সময় সে সেখানে একটি বই দেখতে পায়। এই বইটি ছিল ব্ল্যাক ম্যাজিক করার বই। এটি দেখে রনি বুঝতে পারে যে তার সাথে যা যা হচ্ছে তা প্রিয়াঙ্কা করছে। এই জন্য সে প্রিয়াঙ্কাকে ফোন দিয়ে বলে, তুমি আমার সাথে এসব কেন করছো? আমাকে আমার মতো শান্তিতে থাকতে দিচ্ছ না কেন? প্রিয়াঙ্কা পেশায় একজন আর্টিস্ট ছিল। প্রিয়াঙ্কা তখন রনির একটি ছবিতে তার মাথায় ক্ষত আঁকছিল। সে রনিকে বলে, এক্ষুনি এত ভয় পেয়ে গেলে? মাত্র তো শুরু। এই বলে সে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। এতে রনি আরো ভয় পেয়ে কল কেটে দিতে চায়, কিন্তু কল কিছুতেই কাটছিল না। এবার প্রিয়াঙ্কা বলে, কিরে, কল কাটতে পারছিস না? এটি শুনে কোনো উপায় না পেয়ে রনি ফোনটি ফ্লোরে আছাড় মারে। আর তখনই পাশের রুম থেকে একটি বিকট আওয়াজ শুনে রনি চমকে ওঠে। সিনটি এখানেই কাট হয়। পরের দিন রনি আদির সাথে দেখা করে প্রিয়াঙ্কাও তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে।
সে আদিকে বলে যে প্রিয়াঙ্কা তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। এটি শুনে আদি বলে, তোর একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো উচিত। এসব ব্ল্যাক ম্যাজিক ফ্যাজিক বলে কিছু হয় না, সব মনের ভুল। আর প্রিয়াঙ্কার কথা বলছিস, সে তো শুধু তোর এক্স গার্লফ্রেন্ড না, সে আমার বন্ধু। সে খুব ভালো একটা মেয়ে, সে এসব করতেই পারে না। ওই সময় রনি আদিকে লেলের কথা বলে। লেলের কথা শুনে আদি বলে, এই লেলকে আবার তুই কোত্থেকে পেলি? রনি বলে, ওই দিন রাতে ক্যাফের পার্কিং এ তার সাথে আমার দেখা হয়েছিল। এটি শুনে আদি মজা করে বলে, আমি পার্কিং এ গাড়ি পার্ক করার জায়গা খুঁজে পাই না, আর তুই মেয়ে খুঁজে পাস? এরপর তারা একটা ডাস্টবিনের কাছে যায় হাতে থাকা আইসক্রিমের প্যাকেটটি ফেলতে। তখন কিছুর সাথে লেগে আদির হাত কেটে যায়। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে হাত কিভাবে কেটেছে। ওই সময় দেখা যায় যে দূর থেকে তাদের উপর কোনো এক অশরীরের নজর রাখছিল। এদিকে সামির ইন্ডিয়া থেকে ফেরার পর আদি সামিরের সাথে দেখা করে। সে সামিরকে বলে যে রনির মনে হচ্ছে প্রিয়াঙ্কা তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। সামির বলে, হতেও পারে। এবার আদি হেসে বলে, তুইও এসবে বিশ্বাস করিস? আমি নিজের চোখে না দেখে এসব বিশ্বাস করব না। সামির বলে, আমাদের জগতের বাহিরেও আরেকটি জগৎ আছে, সেটা জিনেদের জগৎ। কিছু খারাপ মানুষ জিনদের ব্যবহার করে ব্ল্যাক ম্যাজিক করে। আদি আবারও বলে, আমি এসব বিশ্বাস করি না। এবার সামির বলে, ধর একটি মাঠে ফুটবল ম্যাচ চলছে, সেখানে একটি দলের জেতার সম্ভাবনা বেশি। হঠাৎ মাঠে একটি বজ্রপাত হয়, আর এই বজ্রপাতে সেই দলের 11 জন প্লেয়ার মারা যায়। মাঠে থাকা অন্য দলের প্লেয়ার, রেফারি, দর্শক কারো কিচ্ছু হয়নি। বেছে বেছে শুধু সেই 11 জনই মারা গিয়েছিল। বিশ্বাস না হলে তুই ইন্টারনেটে সার্চ করে দেখতে পারিস। আদি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে যে ঘটনা সত্যি। সামির বলে, ঘটনাটা ঘটেছিল 1998 সালে। আফ্রিকার সব বড় বড় নিউজ চ্যানেলে এই সংবাদ ছাপা হয়েছিল। এই ঘটনাকে সবাই তখন ব্ল্যাক ম্যাজিক বলে উল্লেখ করেছিল, যার রহস্য এখনো সমাধান হয়নি। এসব শুনে আদি বলে, তোর কথা যদি সত্যি হয় তবে তো রনির জীবনও হুমকির মুখে আছে। আমাদের তাকে সাহায্য করা উচিত। তুই তো এসব ভালো বুঝিস, তুই কিছু একটা কর। সামির বলে, আমাকে এসবের মধ্যে টানিস না, আমি এসবে জড়াতে চাই না। আদি তখন বলে, তাহলে কি আমরা রনিকে মৃত্যুর মুখে ছেড়ে দেব, আমার দাদুর মতো? তখন আমাদের ফ্ল্যাশব্যাকে কিছু সিন দেখানো হয়। আদির দাদু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। একজন তান্ত্রিক তাদের বলেছিল যে তার দাদুকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কিন্তু তারা এসব বিশ্বাস না করে দাদুকে হাসপাতালে ভর্তি করে। দাদুর মনে হতো তার আশেপাশে অশরীরী কেউ আছে যে তাকে মারতে চাইছে, কিন্তু আদি এসব বিশ্বাস করে না। একদিন আদি দাদুকে বেডে শুয়ে বাহিরে যেতে চায় সিগারেট খাওয়ার জন্য। দাদু আদিকে বলছিল তাকে ছেড়ে না যেতে, কারণ তার অনেক ভয় করে। কিন্তু আদি দাদুকে বলেছিল যে কোনো ভয় নেই, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, আমি 5 মিনিটে যাব আর আসবো। আদি হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে সিগারেট ধরায়। ওই সময় সে একটা ঝটকা বাতাস অনুভব করে, যা হাসপাতালের দিকে ছুটে যায়। কিন্তু আদি বিষয়টাকে তেমন কেয়ার করে না। সে খেয়াল না করলেও আমরা দেখি যে আদির দাদুর রুমের লাইট জ্বলে ওঠে, আর তার দাদু জানালার সাথে নিজের মাথা ঠুকতে ঠুকতে মারা যায়। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। সবকিছু শুনে সামির রনিকে সাহায্য করতে রাজি হয়। এরপর আদি রনিকে ফোন দিয়ে তাদের সাথে দেখা করতে বলে, কিন্তু রনি কিছু না বলে ফোন কেটে দেয়। এদিকে আমরা দেখি যে রনি ইন্টারনেট ঘেটে জানার চেষ্টা করছিল যে ব্ল্যাক ম্যাজিক থেকে কিভাবে বের হওয়া যায়। পরদিন সামির ও আদি রনির বাসায় যাওয়ার জন্য বের হয়। রনির বাসার কাছে এসে তারা গাড়ি থেকে নামতেই যাবে, কিন্তু তখনই কোনো কারণ ছাড়াই 2 বার করে তাদের গাড়ি কেঁপে ওঠে। সামির বুঝতে পারে যে কেউ তাদের রনির বাড়িতে যেতে মানা করছে। এজন্য সামির আদিকে বলে, আদির বাসায় যেতে হবে না, ফোন দিয়ে তাকে এখানে আসতে বল। আদি রনিকে ফোন দেয়, কিন্তু নেটওয়ার্ক খারাপ থাকায় রনি আদির কোনো কথা বুঝতে পারছিল না, ফলে সে কল কেটে দেয়। কিন্তু এপাশে আদির ফোনে রনির কণ্ঠ ভেসে আসে। সে বলে, তোদের বলেছিলাম না আমার ব্যাপারে নাক না গলাতে, আমাকে আমার মতো থাকতে দে। ওই সময় আদি ও সামির দেখে যে রনি জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তারা অবাক হয়ে যায়, কারণ এটি যদি রনি হয় তবে তাদের সাথে কথা বলছে কে? ওই সময় ফোনে একটি ভয়ঙ্কর হাসির আওয়াজ শোনা যায়। ভয়ে আদি ও সামির সেখান থেকে দ্রুত গাড়ি নিয়ে চলে যায়। গাড়ি থেকে নামে সামির বলে, তোকে নিষেধ করেছিলাম আমাকে এসবের সাথে না জড়াতে। ছোটবেলায় একবার এসবের চক্করে পড়ে আমি মরতে মরতে বেঁচে গিয়েছিলাম। আমার মনে হচ্ছে রনিকেও কেউ জিনের মাধ্যমে কালো জাদু করেছে। আদি হিন্দু ধর্মের হওয়ায় জিন ও আত্মার মধ্যে গুলিয়ে ফেলছিল। সামির তাকে বলে, জিন ও আত্মা এক নয়, আত্মা তারা যারা মারা গিয়েছে, কিন্তু জিনেরা মারা যায়নি, তারা জীবিত। মানুষের মতো তারাও জন্ম নেয়, বিয়ে করে, সন্তান জন্ম দেয় ও তারপর মারা যায়। আমাদের পৃথিবীর মতো তাদেরও একটা আলাদা জগৎ আছে, আলাদা ডাইমেনশনে থাকি বলে আমরা তাদের দেখতে পাই না। আমাদের আর তাদের পৃথিবী শুধুমাত্র একটা পর্দা দ্বারা আলাদা করা। তারা চাইলে আমাদের পৃথিবীতে আসতে পারে। তারা মানুষ, পশু, পাখি যে কোনো কিছু রূপ ধারণ করতে পারে। আদি বলে, আমরা তাহলে এখন কি করব রনিকে বাঁচাতে?
সামির বলে, আগে আমাদের প্রিয়াঙ্কার কাছ থেকে জানতে হবে যে সে সত্যি রনির সাথে কিছু করেছে কিনা। পরের সিনে আমরা দেখি যে রনি তার বাসায় বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ কেউ একজন পাশের রুম থেকে তার নাম ধরে ডেকে ওঠে। সে ভয়ে ভয়ে পাশের রুমে যায়। ওই সময় সে উপর থেকে কিছু নিচে পড়ার আওয়াজ শুনতে পায়। সে কাছে গিয়ে দেখে যে তার নিজের বডি উপর থেকে নিচে পড়ে গেছে। তখন আমরা দেখি যে তার চারপাশে এক কালো ধোঁয়া তাকে যেন ঘিরে ধরছে। রনি ভয়ে চিৎকার করে ওঠে আর তখনই তার ঘুম ভেঙে যায়। সে দেখে যে এক ভয়ঙ্কর নারী মূর্তি তার গলা চেপে ধরে আছে। সে চিৎকার করার চেষ্টা করেও চিৎকার করতে পারছিল না। তার নড়াচড়া করার শক্তিটুকুও যেন নেই। নারী মূর্তিটি তার 3 আঙ্গুল বিশিষ্ট কালো হাত রনির মুখের ভেতর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তার চারপাশে যেন অনেক লোক অজানা কোনো ভাষায় কথা বলছিল। রনি অনেক চেষ্টা করে উঠে বসতে সবকিছু যেন গায়েব হয়ে যায়, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ওই সময় দরজায় রনি লেলের ডাক শুনতে পায়। লেল এসেছে দেখে রনি যেন হাফ ছেড়ে বাঁচে। লেল ঘরে এসে রনিকে বলে যে সে খুব খারাপ দুঃস্বপ্ন দেখছিল। মনে হচ্ছিল যেন তার বুকের উপর কেউ বসে গলা চেপে ধরেছে। এই জন্য সে রনির কাছে চলে এসেছে ভয়ে। রনি তাকে অভয় দিয়ে বলে, ভয় নেই, আমি আছি তো, আজ থেকে আমরা একসাথেই থাকবো। এরপর তারা বিছানা ঠিক করে দুজনে একসাথেই ঘুমিয়ে পড়ে। তারা ঘুমিয়ে পড়লে রুমের এক পাশে আমরা একটি কালো ছায়া দেখতে পাই, যেটি তাদের উপর নজর রাখছিল। পরদিন খুব সকালে ব্যাংক থেকে রনির কাছে ফোন আসে। লেলের কাছ থেকে একটু দূরে এসে রনি ফোন রিসিভ করে। ব্যাংকের লোক রনিকে বলে যে আজই ব্যাংকের লোন পরিশোধ করার লাস্ট ডেট। আজকের মধ্যে লোন পরিশোধ করতে না পারলে ব্যাংক তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। রনি ব্যাংকের লোককে বলে যে আজকের মধ্যে সে যে কোনো ভাবে লোন পরিশোধ করবে। টাকার জন্য রনি সামিরকে ফোন দেয়, কিন্তু কাজে ব্যস্ত থাকায় সামির ফোন উঠায় না। এই জন্য রনি সিদ্ধান্ত নেয় যে সে তার শখের গাড়িটি বিক্রি করে দেবে তার ঋণ পরিশোধের জন্য। সে গাড়ির ভেতরে গিয়ে বসলে তাদের 3 বন্ধুর একটি ছবি দেখে সে ইমোশনাল হয়ে যায়। তখন সে কি একটা মনে করে গাড়ির একটি ড্রয়ার খোলে। তার ভেতরে অনেকগুলো টাকা দেখতে পায়। গাড়িতে টাকা দেখে রনি অনেক অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে গাড়িতে টাকা রাখলো কে। এদিকে একথা জানার পর আদি আবার সামির সাথে দেখা করে। আদি বলে, হয়তো প্রিয়াঙ্কা টাকাগুলো রেখেছে গাড়িতে। সামির বলে, প্রিয়াঙ্কা যদি রনির ক্ষতিই চায় তবে সে গাড়িতে টাকা রাখবে কেন? তবে এইসবের উত্তর তো প্রিয়াঙ্কাই তাদের দিতে পারবে। এজন্য তারা সিদ্ধান্ত নেয় যে তারা প্রিয়াঙ্কার সাথে তার বাড়িতে গিয়ে দেখা করবে। কিন্তু প্রিয়াঙ্কার বাড়িতে গিয়ে তারা দেখে যে প্রিয়াঙ্কা বাড়িতে নেই। এজন্য তারা জানালার লক খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে। এখানে এসো সামির অশুভ কোনো শক্তির অস্তিত্ব টের পায়। যাই হোক, প্রিয়াঙ্কার বাড়িতে তারা রনির অনেকগুলো পেন্টিং দেখতে পায়। এর মধ্যে একটা পেন্টিং এ রনিকে রক্তাক্ত করে আঁকা হয়েছিল। ওই সময় প্রিয়াঙ্কা বাড়িতে আসে। তাদেরকে দেখে প্রিয়াঙ্কা বলে, কাল রনি এসেছিল আর আজ তোমরা আসলে, তোমরাও কি একই কাজে এসেছো? আদি বলে, রনি তোমার কাছে কেন এসেছিল? প্রিয়াঙ্কা বলে, আমাকে হুমকি দিতে এসেছিল যাতে আমি তার ও তার নতুন গার্লফ্রেন্ডের মাঝে না আসি। আদি বলে, আমরা সে কারণে আসিনি, আমরা এসেছি এটা জানতে যে তুমি রনিকে কিছু করেছো কিনা। তার বাসা থেকে সে একটি ব্ল্যাক ম্যাজিকের বই পেয়েছে যেটি তোমার। এটি শুনে প্রিয়াঙ্কা একটি বই দেখিয়ে বলে, এটা ফুলের বই। তাই বলে কি আমি বোটানিস্ট হয়ে গেলাম? এসব ব্যাপারে আমি কিছু জানি না। আমার তো মনে হয় তার নতুন গার্লফ্রেন্ডেরই কোনো সমস্যা আছে। তোমরা তার সাথেই বরং কথা বলো। ওই সময় সামির আবার অশুভ কোনো শক্তির অস্তিত্ব টের পায়। তার মনে হয় কেউ তাকে নাম ধরে রাখছে। সে পেছনে তাকিয়ে দেখে যে বাড়ির বাহিরে লনে একটি ছোট ছেলে দোলনায় দোল খাচ্ছে। এই ছেলেটি আর কেউ নয় বরং সামির নিজেই, তার কৈশোরে। এখান থেকে সামিরের কিছু অতীত আমাদের দেখানো হয়। ছোটবেলায় তার বাবা মা মারা যাবার পর সে তার চাচার কাছে বড় হয়েছে। তার চাচা ব্ল্যাক ম্যাজিক করত। তার যখন 12 বছর বয়স তখন তার চাচা আরো কিছু ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে মিলে তাকে নিয়ে একটি এক্সপেরিমেন্ট করে। তারা সামিরকে ব্ল্যাক ম্যাজিক করে জিনদের দুনিয়াতে পাঠায়। একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান সামিরকে বলছিল যে সব জিন খারাপ না, অনেক ভালো জিনও আছে, তারা তার কোনো ক্ষতি করবে না। সামিরকে জিনদের দুনিয়ায় পাঠানো হলে সে তার চারপাশে সবকিছু কালো দেখতে পায়। সে অনেক কান্না করে সেখান থেকে ফেরার জন্য, কিন্তু এরপর আর তার কিছুই মনে নেই। এই ঘটনার পর থেকেই সামির তার আশেপাশে কোনো অশুভ শক্তি থাকলে তা অনুভব করতে পারে। এদিকে রনি টাকা পেয়ে অনেক খুশি ছিল। সে লেলের কাছে এসে বলে, যখন প্রিয়াঙ্কা আমার জীবনে ছিল তখন আমার জীবন সমস্যায় পরিপূর্ণ ছিল, কিন্তু তুমি আসার পর থেকে আমার জীবনে সব সমস্যা যেন চলে যাচ্ছে, সব সমস্যাগুলো যেন ঠিক হয়ে যাচ্ছে। এরপর রনি ও লেল ক্লোজ হতে যাবে তখনই সামিরের ফোন আসে। রনি বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। সে আবারও লেলের সাথে ক্লোজ হতে যায়, কিন্তু সামির আবারও তাকে ফোন দেয়। এবার রনি বিরক্ত হয়ে কল রিসিভ করলে সামির তাকে বলে যে আদির অ্যাক্সিডেন্ট হয়েছে, সেজন্য দ্রুত চলে আসে। রনি তখনই বাসা থেকে বেরিয়ে যায়।
রনি সামিরের দেওয়ার ঠিকানায় গিয়ে সামিরকে বলে, হাসপাতালে যেতে না বলে আমাকে এখানে আসতে বলেছিস কেন? আর আদি কোথায়? তখন আদি পাশ থেকে বেরিয়ে আসে। সামির তখন বলে, তোকে বাড়ি থেকে বের করার জন্য এটা আমাদের প্ল্যান ছিল, তোর সাথে আমাদের কিছু কথা আছে। এরপর তারা রনির সাথে ঘটা সুপার ন্যাচারাল ঘটনাগুলো নিয়ে কথা বলে। রনি প্রিয়াঙ্কার বাড়িতে গিয়েছিল শুনে রনি বলে, আমি প্রিয়াঙ্কার বাড়িতে তো যাইনি, প্রিয়াঙ্কা হয়তো তোদের মিথ্যে বলেছে। আদি বলে, আমরা জানি তুই যাসনি, তোর রূপ ধরে অন্য কেউ গিয়েছিল। তারা যখন একসাথে কথা বলছিল, দূর থেকে একটি কালো ছায়া তাদের উপর নজর রাখছিল। সামির বলে, তোর যে নতুন গার্লফ্রেন্ড লেল, তার কোনো বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারের সাথে কি তোর দেখা হয়েছে? রনি বলে, না। সামির বলে, লেলের ফোন নাম্বার কি তোর কাছে আছে? রনি অবাক হয়ে ফোন চেক করে দেখে যে এতদিন হয়ে গেল তার কাছে লেলের কোনো ফোন নাম্বারই নেই। রনি বলে, তার মানে তো এই না যে লেল এসব করেছে। এবার সামির বলে, দেখ রনি, জিন কয়েক রকমের হয়, তাদের মধ্যে এক প্রকার জিনকে বলে আশিক জিন বা লাভার। এরা মানুষের রূপ ধরে মানুষের সাথে প্রেম করে, এরপর এক সময় তাকে জিনদের দুনিয়ায় নিয়ে যায়, যার উপর তাদের নজর পড়ে। প্রথমে তারা তাকে স্বাভাবিক জীবন থেকে আলাদা করে ফেলে, তার সাথে কিছু সুপার ন্যাচারাল ঘটনা যেমন ব্ল্যাক আউট হয়ে যাওয়া, দুঃস্বপ্ন, অদৃশ্য কোনো কিছুর অস্তিত্ব টের পাওয়া, দেজাভু হওয়া ইত্যাদি ঘটতে থাকে। আমি নিশ্চিতভাবে বলছি না যে লেল জিন, তবে তোকে জানতে হবে তার ব্যাপারে। আর আমরা যে তাকে সন্দেহ করছি এটিও তাকে বুঝতে দেয়া যাবে না, কারণ এতে সে তার আসল রূপে ফিরে আসতে পারে। আর একবার সে যদি তার আসল রূপে ফিরে আসে, সিচুয়েশন নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। আর হ্যাঁ, সবকিছু নিশ্চিত না হয়ে কোনোভাবেই তার সাথে শারীরিক সম্পর্ক করবি না। রনি বলে, কিন্তু আমরা জানবো কিভাবে যে লেল আসলে জিন কিনা? সামির বলে, একটা উপায় আছে। এরপর তাদের মধ্যে আরো কিছু কথা হয়, কিন্তু তা আমাদের শোনানো হয় না, এটি আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, রনি রাতে ভয়ে ভয়ে বাড়িতে ফিরে। সে বাড়িতে ফিরে দেখে যে লেল কিচেনে বসে আছে। লেল রনিকে একটি ভয়ঙ্কর কণ্ঠে তার কাছে আসতে বলে। রনি লেলের কাছে আসলে লেল রনিকে বলে, তোমার বন্ধুরা আমাকে নিয়ে কি কি বলেছে আমাকে বলো। রনি বলে, কই, কিছু বলেনি তো। লেল বলে, আমার এমন কণ্ঠ শুনে তুমি ভয় পাচ্ছ না? রনি বলে, না, ভয় পাবো কেন? এবার লেল স্বাভাবিক কণ্ঠে হাসতে হাসতে বলে, আজ আমি একটা হরর মুভি দেখেছিলাম, তাই তোমাকে ভয় দেখানোর জন্য তোমার সাথে প্রাঙ্ক করেছি। এরপর রনি বলে, তুমি বলছিলে না যে রাতে ভয় পাও, এজন্য তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। সে পকেট থেকে একটা রুমালে পেঁচানো ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম ও হিন্দু ধর্মের পবিত্র চিহ্ন বের করে তা লেলকে ছুঁতে বলে। লেল সহজে সবগুলো চিহ্ন ছুঁয়ে দেয়। এতে রনি স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তাদের ধারণা ছিল যে জিন হলে লেল এইসব পবিত্র চিহ্ন স্পর্শ করতে পারবে না। এরপর রনি লেলকে বলে, এতদিন হয়ে গেল অথচ তোমার ফোন নাম্বার আমার কাছে নেই, তোমার ফোন নাম্বার আমাকে দাওনি কেন? লেল বলে, তুমি তো কখনো চাওইনি। এই বলে লেল তার ফোন নাম্বার রনির ফোনে সেভ করে দেয়। এরপর লেল রনিকে বলে, তোমার কি হয়েছে আমাকে বলো তো। এবার রনি বলে, আসলে আমার বন্ধুরা বলছে আমার সাথে যা হচ্ছে তা প্রিয়াঙ্কার জন্য নয়, বরং তোমার জন্য হচ্ছে। তারা মনে করছে যে তুমি মানুষ নও, জিন। তুমি শুধু একবার তাদের সাথে দেখা করো, তাদের সব ভুল ভেঙে যাবে। এটি শুনে লেল বলে, আমি কারোর সাথে দেখা করব না, তুমি তাদের বলে দাও যে আমি জিন, শুধু তোমার জিন। লেল কারোর সাথে দেখা করতে চাইছে না বলে রনির সন্দেহ কমে না। এদিকে সামির ও আদি ক্যাফেতে বসে রনির ফোনের অপেক্ষা করছিল, কারণ তার বাসায় গিয়ে পবিত্র চিহ্ন দিয়ে পরীক্ষা করে তাদের জানানোর কথা ছিল। অনেকক্ষণ হয়ে যাবার পরও ফোন না আসলে আদি সামিরকে বলে, চল রনির বাড়িতে যাই। সামির বলে, তার বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না, ইন্ডিয়াতে আমার আঙ্কেলের সাথে কথা বলি, সে এসব বিষয়ে ভালো জানে। এরপর সামির তার চাচাকে ফোন দেয়। আঙ্কেল সামিরের কাছ থেকে রনির ব্যাপারে সবকিছু শুনে সামিরকে বলে, এরকম জিনেরা যখন মানুষের রূপ ধরে থাকে তখন তাদের শক্তিও মানুষের মতোই থাকে, তাদের আঘাত করলেও মানুষের মতো রক্তই বের হয়, তবে তারা নিজের রূপে চলে আসলে তাদের কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। আঙ্কেল সামিরকে আরো বলে যে এ ব্যাপারে আরো জেনে সে তাকে জানাবে। এদিকে রনি সেই ক্যাফেতে যায় যেখানে লেলের সাথে তার প্রথম দেখা হয়েছিল। ওই দিন রাতে ক্যাফের বাইরে পার্কিং এর সিসিটিভি ফুটেজ চেক করে সে যা দেখে তাতে তার হুঁশ উড়ে যায়। সে দেখে যে সিসিটিভিতে শুধু তাকে রেকর্ড হয়েছে, লেলকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে না। ওই সময় ক্যাফের সিসিটিভি অপারেটর একটি ভয়ঙ্কর গলায় রনিকে বলে যে সত্যি যখন জেনেই গেছিস তখন সোজা বাড়ি চলে আয়। এটি শুনে রনি ভয়ের সেখান থেকে বেরিয়ে যায়। সে তার গাড়িতে গিয়ে বসে আদিকে ফোন দেয়। সে আদিকে বলে যে তোরা ঠিকই বলেছিস, লেল কোনো মানুষ নয়, সে একটা জিন। তখন আদির কণ্ঠে জিন বলে, তোর বন্ধুরা তোকে বাঁচাতে পারবে না, বাড়ি চলে আয়, নয়তো আমি তোর বন্ধুদের অনেক বড় ক্ষতি করব। রনি অনেক ভেবে বন্ধুদের কথা চিন্তা করে অবশেষে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে বেডরুমে প্রিয়াঙ্কার রূপে লেলকে বসে থাকতে দেখে।
তার চোখের সামনেই লেল প্রিয়াঙ্কা থেকে নিজের অর্থাৎ লেলের চেহারায় ফিরে আসে। তাকে দেখে রনি ভয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকে। লেল তাকে তখন বলে, প্রতিবার আমার সাথে এমন হয়, যাকে আমি ভালোবাসতে শুরু করি সেই আমার সত্যিটা জেনে এভাবে ভয়ে কুকড়ে দাঁড়িয়ে থাকে। রনি তখন বলে, বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি জিন হও বা মানুষ, আমি তোমাকেই ভালোবাসতে চাই। তার কথা শুনে লেল তাকে বিশ্বাস করে, তার সাথে স্বাভাবিক আচরণ শুরু করে। আর তখনই সুযোগ পেয়ে রনি লেলের হাত পায়ে চেপে ধরে সামির ও আদিকে ডেকে আনে। অর্থাৎ এইসব তাদের প্ল্যান ছিল। তারা তিনজনে মিলে লেলকে বিছানার সাথে বেঁধে ফেলে। ওই সময় লেল ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। এরপর তারা তিনজন রুম থেকে বাহিরে বেরিয়ে আসে। আদি বলে, সে যদি সত্যি জিন হয় তবে তার নিজের রূপে এসে হাত পায়ের বাঁধন খুলে ফেলছে না কেন? সামির বলে, হয়তো সে আমাদের সাথে খেলছে। উপর থেকে লেল তখন বলে, হ্যাঁ খেলছি তো। এরপর তারা আবার বেডরুমে লেলের কাছে যায়। আদি তার হিন্দু ধর্মের হনুমান মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু তাকে অবাক করে দিয়ে লেল নিজেও হনুমান মন্ত্র পড়া শুরু করে। তারপর সে পবিত্র কোরআন থেকে সূরা ও বাইবেল থেকেও পাঠ করা শুরু করে। এতে তারা অনেক অবাক হয়ে যায়। লেল তাদের বলে হোলি ওয়াটার আনো বা গঙ্গা জল, এসবে আমার কিছুই হবে না। তারা বুঝতে পারে যে এইসব কিছু শয়তানের জন্য, জিনের ক্ষেত্রে এসব কোনো কাজে আসবে না। কোনো উপায় না পেয়ে রনি লেলকে বলে, তুমি কি চাও আমার কাছে? লেল বলে, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করে তোমাদের পৃথিবীতেই থেকে যাব। আর যদি তুমি আমার কথা না শোনো তবে জোর করে হলেও আমি তোমাকে আমাদের পৃথিবীতে নিয়ে যাব। আচ্ছা, আমি যদি প্রিয়াঙ্কা হয়ে যাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে? কিংবা যদি এলিজাবেথ হয়ে যাই? এই বলে লাল তাদের সামনে এক একবার এক এক মেয়ে রূপে আসতে থাকে। এতে ভয় পেয়ে তারা আবার নিচে নেমে আসে। তারা ভাবতে থাকে যে কিভাবে কি করা যায়। রনি তখন একটি জ্বলন্ত সিগারেট পানিতে ফেলে দেয়, আর সাথে সাথে সিগারেটের আগুন নিভে যায়। তারা তখন বুঝতে পারে যে জিন যেহেতু আগুনে তৈরি, তাই পানিতে হয়তো তাকে শেষ করা যাবে। এরপর তিনজন মিলে লেলকে জোর করে ধরে এনে বাথটবে শুইয়ে দেয়। লেল তখন রনিকে বলে, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি কখনো তোমার কোনো ক্ষতি করিনি, তোমাকে টাকাও এনে দিয়েছি, প্লিজ আমাকে মেরো না। লেলের কথায় কিছু সময়ের জন্য হলেও রনির মন বদলে যায়, কিন্তু সামির তাকে সাবধান করে বলে, রনি, ওর কথায় ভুলে যাস না, এসব তার মায়াজাল। এরপর তারা বাথটবের পানি ছেড়ে দেয়, আর সামির ফ্রিজ থেকে কিছু বরফ এনে লেলের গায়ে ঢেলে দেয়। এতে লেল চিৎকার করে ওঠে। ধীরে ধীরে লেলের শরীর নিস্তেজ হতে শুরু করে। সে অচেতন হয়ে পানিতে ভাসতে থাকে। ঠিক ওই সময় সামিরের আঙ্কেল সামিরকে ফোন দেয়। আঙ্কেল সামিরকে বলে, জিনকে আটকানোর সব থেকে ভালো রাস্তা হলো তাকে তার নিজের রূপে আসতে না দেয়া। আর এর জন্য তাকে পানি বা ঠান্ডা জাতীয় কিছু থেকে দূরে রাখতে হবে, কারণ পানি বা ঠান্ডা জাতীয় কিছুর সংস্পর্শে আসলে তারা অজ্ঞান হয়ে যায়, অনেকটা কোমায় চলে যাবার মতো। তখন তারা বাঁচতে নিজের রূপে চলে আসে। এইসব শুনে তো এই তিনজনের হুঁশি উড়ে যায়। কত বড় ভুল তারা করে ফেলেছে। কিন্তু বিপদের এখানেই শেষ নয়। হঠাৎ বাসার কলিং বেল বেজে ওঠে। রনি দরজা খুলে দেখে যে পুলিশ এসেছে। পুলিশ তাদের জানায় যে তাদের একজন প্রতিবেশী কমপ্লেন করেছে যে এই বাড়িতে কোনো মেয়ের চিৎকার শুনেছে। রনি বলে, আমরা টিভি দেখছিলাম। পুলিশ বাসার ভেতরে ঢুকে পুরো ঘর তল্লাশি করে। তারপর তাদের সবার আইডি কার্ড চেক করে ওয়ার্নিং দিয়ে চলে যায়। এতে তারা অনেক অবাক হয়, কারণ পুলিশ বাথটবে লেলের বডিটি দেখতে পেল না কেন। তারা ভয়ে ভয়ে আবার ওয়াশরুমে গিয়ে দেখে যে লেলের বডিটি বাথটবে নেই। ভয়ে তারা বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বাড়ির দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। তারা অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না। এক সময় রনি আদি ও সামিরের থেকে আলাদা হয়ে যায়। রনি দেখে যে তার চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে। সামির আবার ছোটবেলার মতো জিনেদের দুনিয়ায় চলে যায়। সে সেখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। অন্যদিকে আদি দেখে যে তার দাদু তাকে বলছে, আমি তোকে অনেক বলেছিলাম আমাকে ছেড়ে না যেতে, কিন্তু তুই আমার কথা শুনিসনি। এরপর জিন আদি ও সামিরকে মারতে থাকে। লেল তার নিজের রূপে রনির সামনে আসে। সে মনে করে তার জন্য তার বন্ধুরা বিপদে পড়েছে। সে মরে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এজন্য সে পাশে পড়ে থাকা একটি ছুরি নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়। লেল মনে করে রনি মারা গেছে, এজন্য সে তাকে ছেড়ে চলে যায়। সবকিছু স্বাভাবিক হয়ে গেলে সামির ও আদি রনিকে হাসপাতালে নিয়ে আসে। রনি আসলে মারা যায়নি, সময় মতো হাসপাতালে নেওয়ায় সে প্রাণে বেঁচে যায়। লেলকে দেখা যায় সে অতৃপ্ত চাহনি নিয়ে চলে যাচ্ছে। হয়তো সে আবারও বেরিয়ে পড়বে নতুন কোনো প্রেমিক শিকারে। এরপর কেটে যায় আরো কিছুদিন। আদি ও সামির এখনো বিপদে আপদে রনির পাশে থাকে। তার এক্স গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কা অন্য কোথাও বিয়ে হয়ে গিয়েছে। মুভির শেষে বলা হয় যে হয়তো আপনার আশেপাশে রয়েছে কোনো জিন, আপনার বন্ধু, পার্টনার কিংবা প্রতিবেশী হয়তো জিন, কিন্তু আপনি জানেন না। কে জানে
হয়তো আপনার পাশে শুয়ে আছে মানুষরূপী জিন। মুভির পোস্ট ক্রেডিট সিনে এই মেয়েটিকে দেখানো হয়। একটি ছেলে মেয়েটির দিকে অবাক নয়নে তাকিয়ে। একসময় ছেলেটি মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করলে মেয়েটি জানায় যে তার নাম ল্যাল। আর এই সিনের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।